সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেওয়ানি কার্যবিধির 1 থেকে 8 ধারা পর্যন্ত আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমরা এই আইনের একদম প্রথম ধারাটি অর্থাৎ ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম, প্রারম্ভ ও বিস্তৃতি নিয়ে কথা বলবো। যে কোনো আইনের প্রথম ধারাটি মূলত ওই আইনের একটা পরিচিতি পর্ব হিসেবে কাজ করে। এই ধারায় সাধারণত 3টি বিষয় বলা আছে: আইনটির নাম কি হবে, কবে থেকে এটি কার্যকর হবে এবং এটি কোন কোন এলাকায় প্রয়োগ করা যাবে। চলুন আমরা আমাদের সিপিসির সেকশন 1-এর 3টি পয়েন্ট একেবারে সহজ বাংলায় বুঝে নেওয়ার চেষ্টা করি। 1. শর্ট টাইটেল বা সংক্ষিপ্ত শিরোনাম। ধারা 1-এর উপধারা 1-এ বলা হয়েছে, দিস অ্যাক্ট মে বি সাইটেড অ্যাজ দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908। এখানে অ্যাক্ট মানে হলো আইন, আর সাইটেড মানে হলো উল্লেখ করা বা নাম ধরে ডাকা। অর্থাৎ সহজ কথায় এই আইনটিকে দেওয়ানি কার্যবিধি 1908 নামে ডাকা হবে। নামের শেষে 1908 থাকার কারণ হল আইনটি 1908 সালে পাশ বা প্রণয়ন করা হয়েছিল। 2. কমেন্সমেন্ট বা প্রবর্তন বা কার্যকর হওয়ার তারিখ। এবার আসি উপধারা 2-এ। এখানে বলা হয়েছে, ইট শ্যাল কাম ইনটু ফোর্স অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি 1909। এখানে কাম ইনটু ফোর্স বা কমেন্সমেন্ট একটি আইনি পরিভাষা, যার সহজ বাংলা অর্থ হল কোনো আইন কার্যকর হওয়া বা বাস্তবায়ন শুরু হওয়া। আপনারা একটু খেয়াল করুন, আইনটি 1908 সালে পাশ হলেও এটি কিন্তু সাথে সাথেই কার্যকর হয়নি। এটি কার্যকর হয়েছিল ঠিক তার পরের বছর, অর্থাৎ 1909 সালের 1 জানুয়ারি থেকে। 3. এক্সটেন্ট বা প্রয়োগের সীমা বা আওতা। সবশেষে উপধারা 3-এ বলা হয়েছে, ইট এক্সটেন্ডস টু দ্য হোল অফ বাংলাদেশ। আইনের ভাষায় এক্সটেন্ট মানে হল প্রয়োগের সীমা বা আওতা, অর্থাৎ আইনটি ভৌগোলিকভাবে কোথায় কোথায় প্রযোজ্য হবে। এই উপধারার অর্থ হল এই দেওয়ানি কার্যবিধি পুরো বাংলাদেশ জুড়েই প্রযোজ্য হবে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় যখন কোনো সিভিল বা দেওয়ানি মোকদ্দমা দায়ের হবে, তখন এই আইনের নিয়মকানুন মেনেই তা পরিচালিত হবে। তো শিক্ষার্থীরা, যদি আমরা আজকের আলোচনার একটা সার সংক্ষেপ করি, তবে সেকশন 1 থেকে আমরা 3টি মূল বিষয় জানলাম। 1. আইনটির নাম, দেওয়ানি কার্যবিধি 1908। 2. কার্যকর হওয়ার তারিখ, 1 জানুয়ারি 1909। 3. প্রয়োগের সীমা, সমগ্র বাংলাদেশ। দেওয়ানি কার্যবিধি ধারা 1-এর মূল বিষয়গুলো আমরা আজ সহজভাবে আলোচনা করেছি। আশা করি আপনারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা এই আইনের পরবর্তী ধারাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা এই আইনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, আর তা হল ধারা 2 সংজ্ঞাসমূহ। যে কোনো আইন পড়ার আগে সেই আইনে ব্যবহৃত বিশেষ শব্দগুলোর অর্থ সঠিকভাবে জানা খুব জরুরি। ধারা 2-এ এরকম 20টি আইনি শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে, যা পুরো দেওয়ানি কার্যবিধি বোঝার জন্য আমাদের কাজে লাগবে। চলুন প্রতিটি পয়েন্ট সিরিয়াল নাম্বার অনুসারে একেবারে সহজ ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করি। 1. কোড বা বিধি। আইনে বলা হয়েছে, কোড ইনক্লুডস রুলস, অর্থাৎ সহজ বাংলায় কোড বা কার্যবিধি বলতে এই আইনের মূল ধারার পাশাপাশি এর অধীনে থাকা বিধিমালা বা রুলসগুলোকেও বোঝাবে। 2. ডিক্রি। এটি এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা। ডিক্রি বলতে আদালতের এমন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তকে বোঝায় যা মোকদ্দমার পক্ষগুলোর অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। এটি প্রাথমিক বা চূড়ান্ত হতে পারে। মনে রাখবেন, আরজি খারিজ একটি ডিক্রি হিসাবে গণ্য হবে।
তবে যে আদেশের বিরুদ্ধে আপিল করা যায় বা অনুপস্থিতির কারণে মোকদ্দমা খারিজ হলে তা ডিক্রি নয়। দেওয়ানি কার্যবিধির 2-2 উপধারায় ডিক্রির সংজ্ঞার ঠিক শেষ অংশে এই বিষয়গুলো আরও স্পষ্ট করা হয়েছে। চলুন একেবারে সহজ বাংলায় আমরা পয়েন্টগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। যেগুলো ডিক্রি হিসেবে অন্তর্ভুক্ত হবে। আইনে বলা হয়েছে সাধারণ ডিক্রির বাইরেও দুটি বিশেষ বিষয়ে ডিক্রি হিসেবে গণ্য হবে। 1. আরজি প্রত্যাখ্যান বা রিজেকশন অফ প্লেন্ট। সহজ কথায় আরজি বা প্লেন্ট হল সেই লিখিত দলিল যার মাধ্যমে একজন বাদী তার মোকদ্দমাটি আদালতে দায়ের করেন। এখন আদালত যদি কোনো আইনি ত্রুটির কারণে, যেমন কোর্ট ফি ঠিকমতো না দেওয়া বা মোকদ্দমার কারণ উল্লেখ না থাকা, আরজিটি শুরুতেই প্রত্যাখ্যান বা বাতিল করে দেয়, তবে আইনের চোখে এই প্রত্যাখ্যানের আদেশটিকে একটি ডিক্রি হিসেবেই গণ্য করা হবে। 2. 144 ধারার অধীন কোনো প্রশ্নের নির্ধারণ। দেওয়ানি কার্যবিধির 144 ধারাটি মূলত রেস্টিটিউশন বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা নিয়ে কাজ করে। ধরেন নিচের আদালতের কোনো ডিক্রি আপিলে বাতিল বা পরিবর্তন হয়ে গেল। তখন কোনো পক্ষ যদি আগের ডিক্রির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে তাকে তার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আদালত যে সিদ্ধান্ত দেন সেটিও একটি ডিক্রি হিসেবে গণ্য হবে। যেগুলো ডিক্রি হিসাবে অন্তর্ভুক্ত হবে না। সংজ্ঞায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে দুটি বিষয় কোনোভাবেই ডিক্রি হিসাবে গণ্য হবে না। 1. এমন কোনো বিচারিক সিদ্ধান্ত যার বিরুদ্ধে আদেশের আপিলের ন্যায় আপিল দায়ের করা যায়। এখানে একটু মন দিয়ে শুনুন। আদালতের অনেক সিদ্ধান্ত ডিক্রি হিসেবে নয়, বরং আদেশ হিসেবে দেওয়া হয়। দেওয়ানি কার্যবিধির 104 ধারা ও 43 নং আদেশে এমন কিছু আদেশের তালিকা দেওয়া আছে যেগুলোর বিরুদ্ধে সরাসরি আপিল করা যায়। যেহেতু এই সিদ্ধান্তগুলো মূলত আদেশ এবং আইনের বিধানে এগুলোকে আদেশের আপিল বা অ্যাপিল ফ্রম অর্ডার হিসেবেই ধরা হয়, তাই এই ধরনের আপিলযোগ্য আদেশগুলোকে কোনোভাবেই ডিক্রি বলা যাবে না। 2. খেলাপের কারণে মোকদ্দমা খারিজের কোনো আদেশ। আইনি ভাষায় খেলাপ বা ডিফল্ট মানে হল আদালতের নিয়ম পালনে বা শর্ত পূরণে ব্যর্থ হওয়া কিংবা অনুপস্থিত থাকা। যেমন ধরেন শুনানির দিন যদি বাদী আদালতে উপস্থিত না থাকেন, তাহলে আদালত মোকদ্দমাটি খারিজ বা ডিসমিস করে দিতে পারেন। এই ধরনের অনুপস্থিতি বা খেলাপের কারণে মোকদ্দমা খারিজের যে আদেশ, তা কখনোই ডিক্রি হিসাবে গণ্য হবে না। এই আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝলাম যে আরজি প্রত্যাখ্যান এবং 144 ধারার কোনো সিদ্ধান্ত ডিক্রির অন্তর্ভুক্ত, কিন্তু আপিলযোগ্য আদেশ এবং খেলাপ বা অনুপস্থিতির কারণে মোকদ্দমা খারিজ কখনোই ডিক্রি নয়। এখন পরবর্তী সংজ্ঞাগুলো সিরিয়াল নাম্বার অনুসারে আলোচনা করব। 3. ডিক্রি হোল্ডার বা ডিক্রিদার। আদালত যার পক্ষে ডিক্রি বা কার্যকর করার মতো কোনো আদেশ প্রদান করেন তিনিই হলেন ডিক্রিদার। 4. ডিস্ট্রিক্ট বা জেলা। ডিস্ট্রিক্ট বলতে মূলত আদি বা মূল দেওয়ানি আদালতের বিচারিক ভৌগোলিক সীমানাকে বোঝায়। 5. ফরেন কোর্ট বা বিদেশি আদালত। বাংলাদেশের সীমানার বাইরে অবস্থিত এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বা পরিচালিত নয় এমন আদালতই হল বিদেশি আদালত। 6. ফরেন জাজমেন্ট বা বিদেশি রায়। বিদেশি আদালত যে রায় বা জাজমেন্ট দেয় তাকেই ফরেন জাজমেন্ট বলা হয়। 7. গভর্নমেন্ট প্লিডার বা সরকারি উকিল। সরকার কর্তৃক নির্দিষ্ট আইনি দায়িত্ব পালনের জন্য নিয়োগপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা বা উকিল হলেন সরকারি কৌশলী বা গভর্নমেন্ট প্লিডার। তার নির্দেশনায় কাজ করা অন্য উকিলরাও এর অন্তর্ভুক্ত। 8. জাজ বা বিচারক। দেওয়ানি আদালতের প্রধান বা প্রিসাইডিং অফিসারকে বিচারক বলা হয়। 9. জাজমেন্ট বা রায়। বিচারক যখন কোনো ডিক্রি বা আদেশের পেছনের কারণ বা গ্রাউন্ডগুলো লিখে জানান,
সেই লিখিত বিবৃতিকেই রায় বা জাজমেন্ট বলা হয়। 10. জাজমেন্ট ডেটার বা দায়িক। যার বিরুদ্ধে আদালত কোনো ডিক্রি বা আদেশ দিয়েছেন তিনি জাজমেন্ট ডেটার বা দায়িক। সহজ কথায় যিনি ডিক্রিদারের কাছে দায়বদ্ধ বা হেরে যাওয়া পক্ষ। 11. লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বা বৈধ প্রতিনিধি। যিনি আইনগতভাবে মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করেন তিনি লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। এমনকি যিনি মৃত ব্যক্তির সম্পত্তিতে হস্তক্ষেপ বা ইন্টারমেডাল করেন তিনিও এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হবেন। 12. মিন্স প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা। ধরেন কেউ বেআইনিভাবে আপনার সম্পত্তি দখল করে আছে। সেই ব্যক্তি সেই সম্পত্তি থেকে যে মুনাফা পেয়েছে বা সাধারণ চেষ্টায় পেতে পারত সুদসহ তাকে মিন্স প্রফিট বলে। তবে ওই ব্যক্তি নিজের খরচে সম্পত্তির উন্নতি করে কোনো বাড়তি মুনাফা পেলে তা এর অন্তর্ভুক্ত হবে না। 13. মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি। এর অর্থ যেসব সম্পত্তি স্থানান্তর করা যায়। সিপিসির সংজ্ঞায় বলা হয়েছে জমিতে থাকা বা বেড়ে ওঠা ফসলও অস্থাবর সম্পত্তি। 14. অর্ডার বা আদেশ। আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা ডিক্রি নয় তাকেই আদেশ বা অর্ডার বলে। 15. প্লিডার বা আইনজীবী। যিনি আদালতে অন্য কোনো ব্যক্তির পক্ষে উপস্থিত হতে এবং আইনি লড়াই বা প্লিড করার অধিকারী তিনি প্লিডার বা উকিল। 16. প্রেসক্রাইবড বা নির্ধারিত। প্রেসক্রাইবড মানে হল বিধিমালা বা রুলসের মাধ্যমে যা নির্ধারণ করা হয়েছে। 17. পাবলিক অফিসার বা সরকারি কর্মকর্তা। এটি অনেক বিস্তৃত একটি সংজ্ঞা। এর অধীনে বিচারক, প্রজাতন্ত্রের চাকুরিজীবী, সামরিক, নৌ বা বিমান বাহিনীর কমিশনড বা গেজেটেড কর্মকর্তা, আদালতের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা এবং সরকারি সম্পত্তি ও কর আদায়ের সাথে জড়িত ব্যক্তিরা অন্তর্ভুক্ত হবেন। 18. রুলস বা বিধিমালা। রুলস বলতে এই আইনের প্রথম তফসিলে দেওয়া নিয়ম ও ফর্মগুলোকে বোঝায়। 19. শেয়ার ইন আ কর্পোরেশন বা কর্পোরেশনের শেয়ার এর মানে হল কর্পোরেশনের স্টক, ডিবেঞ্চার বা বন্ড। 20. সাইন্ড বা স্বাক্ষরিত। রায় বা ডিক্রি ছাড়া অন্যান্য ক্ষেত্রে স্বাক্ষরিত বলতে সিল মোহর বা স্ট্যাম্প দেওয়াকেও বোঝাবে। শিক্ষার্থীরা, এই ছিল সেকশন 2-এর 20টি সংজ্ঞার সহজ বিশ্লেষণ। ডিক্রি, রায়, ডিক্রিদার এবং মিন্স প্রফিট এই সংজ্ঞাগুলো খুব ভালোভাবে মনে রাখবেন, কারণ এগুলো সিপিসি পড়ার সময় বারবার আমাদের সামনে আসবে। এখন আমরা ধারা 3 নিয়ে আলোচনা করব, যেখানে আদালতসমূহের অধস্তনতা বা সাবঅর্ডিনেশন অফ কোর্টস নিয়ে বলা হয়েছে। সহজ বাংলায় সাবঅর্ডিনেশন মানে হল অধস্তনতা বা কে কার অধীনে কাজ করবে। দেওয়ানি কার্যবিধির নিয়মকানুন ঠিক মতো প্রয়োগ করার জন্য কোন আদালত কার অধীনে থাকবে বা আদালতের ধারাবাহিকতা বা হাইরার্কি কেমন হবে সেটি এই ধারায় পরিষ্কার করে বলা হয়েছে। চলুন ধারা 3-এর মূল কথাগুলো আমরা কয়েকটি পয়েন্টে সহজ ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করি। ধারার শুরুতেই বলা হয়েছে দ্য ডিস্ট্রিক্ট কোর্ট ইজ সাবঅর্ডিনেট টু দ্য হাইকোর্ট ডিভিশন, অর্থাৎ জেলা আদালত সরাসরি হাইকোর্ট বিভাগের অধীনে থাকবে। এখানে ডিস্ট্রিক্ট কোর্ট বা জেলা আদালত বলতে একটি জেলার প্রধান দেওয়ানি আদালতকে বোঝানো হয়েছে, যার দায়িত্বে থাকেন একজন জেলা জজ। সবশেষে বলা হয়েছে অ্যান্ড এভরি কোর্ট অফ স্মল কজেস ইজ সাবঅর্ডিনেট টু দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট। স্মল কজেস কোর্ট হল এমন আদালত যেখানে ছোটখাটো বা অল্প টাকার দেওয়ানি মোকদ্দমার দ্রুত বিচার করা হয়। আইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এই স্মল কজেস কোর্টও অন্যান্য নিম্ন আদালতের মতো হাইকোর্ট বিভাগ এবং জেলা আদালত উভয়েরই অধীনস্থ থাকবে। তাহলে শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে দেওয়ানি আদালতের কাঠামোর যে ছবিটি আমরা পেলাম তা হল সবার উপরে রয়েছে হাইকোর্ট বিভাগ, তার ঠিক নিচেই রয়েছে জেলা আদালত,
যিনি সরাসরি হাইকোর্টের অধীন, আর জেলা আদালতের নিচে থাকা অন্যান্য সকল দেওয়ানি আদালত এবং স্মল কজেস কোর্ট এরা প্রত্যেকেই জেলা আদালত এবং হাইকোর্ট বিভাগ উভয়েরই অধীনে থাকবে। আশা করি ধারা ৩-এর মাধ্যমে দেওয়ানি আদালতগুলোর অধস্তনতা বা চেইন অফ কমান্ড আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এখন আমরা এই আইনের আরেকটি ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব, আর তা হল ধারা ৪ সেভিংস বা সংরক্ষণ বা অব্যাহতি। আইনের ভাষায় সেভিংস শব্দটির অর্থ কিন্তু টাকা জমানো নয়। আইনি পরিভাষায় এর মানে হল সংরক্ষণ বা অব্যাহতি। এই দেওয়ানি কার্যবিধি অন্যান্য কিছু বিশেষ আইনকে কিভাবে তার নিজ জায়গায় অক্ষুণ্ণ বা সংরক্ষিত রাখছে সেই বিষয়ে এই ধারায় বলা হয়েছে। এই ধারাটিতে মূলত ২টি উপধারা রয়েছে। চলুন আমরা এক এক করে সেগুলো সহজ বাংলায় বুঝার চেষ্টা করি। ধারা ৪-এর উপধারা ১-এ বলা হয়েছে, যদি অন্য কোনো বিশেষ আইনে কোনো বিশেষ ক্ষমতা, বিশেষ এখতিয়ার বা বিশেষ পদ্ধতির কথা বলা থাকে, তবে দেওয়ানি কার্যবিধি সেখানে হস্তক্ষেপ করবে না বা সেই আইনকে সীমিত করবে না। দেওয়ানি কার্যবিধি একটি সাধারণ আইন। এখন কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য যদি দেশে আলাদা বা বিশেষ আইন থাকে, তবে সেই বিশেষ আইনটি প্রাধান্য পাবে। যেমন অর্থ ঋণ আদালতের মোকদ্দমার জন্য আলাদা অর্থ ঋণ আদালত আইন আছে, তাই ওই সব মোকদ্দমার ক্ষেত্রে অর্থ ঋণ আইনের বিশেষ পদ্ধতিগুলোই প্রাধান্য পাবে। দেওয়ানি কার্যবিধি সেখানে বাধা হয়ে দাঁড়াবে না। উপধারা ২-এ একটি নির্দিষ্ট উদাহরণ দিয়ে বিষয়টি আরও পরিষ্কার করা হয়েছে। এখানে বলা হয়েছে, কৃষি জমির উৎপাদিত ফসল থেকে খাজনা আদায়ের জন্য কোনো ভূস্বামী বা ল্যান্ডলর্ড যদি অন্য কোনো প্রচলিত আইনে কোনো রেমেডি বা প্রতিকার পাওয়ার অধিকার থাকে, তবে দেওয়ানি কার্যবিধি সেই অধিকার বা প্রতিকার পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। তাহলে শিক্ষার্থীরা, এই আলোচনা থেকে আমরা মূল যে বিষয়টি শিখলাম তা হল দেওয়ানি কার্যবিধি একটি সাধারণ আইন, কিন্তু যদি কোনো নির্দিষ্ট বিষয়ে অন্য কোনো বিশেষ আইন বা স্পেশাল ল বা বিশেষ পদ্ধতি চালু থাকে, তবে দেওয়ানি কার্যবিধির সাধারণ নিয়মের চেয়ে সেই বিশেষ আইনের নিয়মই সবসময় অগ্রাধিকার পাবে। আশা করি সেকশন ৪-এর সেভিংস বা সংরক্ষণের ধারণাটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এখন আমরা এই আইনের ধারা ৫ অ্যাপ্লিকেশন অফ দ্য কোড টু রেভিনিউ কোর্টস বা রাজস্ব আদালত সমূহে এই বিধির প্রয়োগ নিয়ে আলোচনা করব। যে কোনো বিষয় ভালোভাবে বোঝার জন্য আগে এর মূল শব্দটি বোঝা দরকার। তাই এই ধারার উপধারা ১ পড়ার আগে আমরা উপধারা ২ থেকে জেনে নিব রাজস্ব আদালত আসলে কি। উপধারা ২-এ খুব সহজ করে বলা হয়েছে, রেভিনিউ কোর্ট বা রাজস্ব আদালত হল সেই সব আদালত যাদের কোনো স্থানীয় আইনের অধীনে কৃষিকাজের জন্য ব্যবহৃত জমির খাজনা, রাজস্ব বা মুনাফা সংক্রান্ত মোকদ্দমা বা কার্যক্রম পরিচালনা করার এখতিয়ার বা ক্ষমতা রয়েছে। তবে একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, সাধারণ কোনো দেওয়ানি আদালত বা সিভিল কোর্ট যখন এই ধরনের মোকদ্দমার বিচার করে, তখন তাকে রাজস্ব আদালত বলা যাবে না। অর্থাৎ দেওয়ানি আদালত আর রাজস্ব আদালত সম্পূর্ণ আলাদা। এবার আসি উপধারা ১-এ। এখানে বলা হয়েছে, রাজস্ব আদালতগুলোর বিচার কাজ সাধারণত তাদের নিজস্ব কোনো স্পেশাল এনাক্টমেন্ট বা বিশেষ আইন দ্বারা পরিচালিত হয়। কিন্তু যদি মোকদ্দমার কোনো ধাপে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে বিষয়ে তাদের ওই বিশেষ আইনে কিছু বলা নেই, অর্থাৎ আইনটি সাইলেন্ট বা নীরব, তখন সেই শূন্যস্থান পূরণের জন্য এই দেওয়ানি কার্যবিধির নিয়মকানুনগুলো প্রযোজ্য হবে। তবে এখানে সরকারের একটি বিশেষ ক্ষমতার কথা বলা হয়েছে।
সরকার যদি মনে করে দেওয়ানি কার্যবিধির কোনো নির্দিষ্ট বিধান রাজস্ব আদালতে প্রয়োগ হওয়া উচিত নয়, তবে সরকার অফিসিয়াল গেজেট বা সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করতে পারে যে দেওয়ানি কার্যবিধির ওই নির্দিষ্ট অংশটুকু রাজস্ব আদালতের জন্য প্রযোজ্য হবে না। এছাড়া সরকার চাইলে দেওয়ানি কার্যবিধির কোনো বিধান কিছু নির্দিষ্ট শর্ত বা পরিবর্তনের মাধ্যমেও রাজস্ব আদালতে প্রয়োগ করার নির্দেশ দিতে পারে। তাহলে শিক্ষার্থীরা, এই আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায়, কৃষি জমির খাজনা বা রাজস্ব আদায়ের মোকদ্দমাগুলো যে আদালতে হয় সেগুলোই মূলত রাজস্ব আদালত। রাজস্ব আদালতের নিজস্ব আইনে কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা না বলা থাকলে সেখানে দেওয়ানি কার্যবিধির সাধারণ নিয়মকানুন চলবে। কিন্তু সরকার চাইলে গেজেট নোটিফিকেশন দিয়ে দেওয়ানি কার্যবিধির যে কোনো অংশের প্রয়োগ রাজস্ব আদালতে বন্ধ করে দিতে পারে অথবা কিছু পরিবর্তন করে প্রয়োগ করার নির্দেশ দিতে পারে। আশা করি ধারা ৫-এর মূল কনসেপ্ট আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি ধারা নিয়ে আলোচনা করব, আর তা হল দেওয়ানি কার্যবিধির ধারা ৬, পেকিউনারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার। শুরুতেই চলুন এই কঠিন ইংরেজি শব্দ দুটোর সহজ বাংলা অর্থ জেনে নিই। পেকিউনিয়ারি মানে হল অর্থ বা টাকা পয়সা সংক্রান্ত, আর জুরিসডিকশন মানে হল এখতিয়ার বা আইনি ক্ষমতা। সুতরাং পেকিউনিয়ারি জুরিসডিকশন বলতে আমরা বুঝি কোনো আদালতের ঠিক কত টাকার মোকদ্দমা বা বিষয়বস্তু বিচার করার ক্ষমতা আছে। এই ধারায় বলা হয়েছে যে সেভ ইন সো ফার অ্যাজ ইজ আদারওয়াইজ এক্সপ্রেসলি প্রোভাইডেড, নাথিং হিয়ারিন কন্টেন্ড shall operate to give any court jurisdiction over suits the amount or value of the subject matter of which exceeds the pecuniary limits, if any, of its ordinary jurisdiction. কথাটি শুনতে একটু কঠিন মনে হলেও এর অর্থ একেবারে পানির মতো সোজা। এর মানে হল অন্য কোনো আইনে যদি বিশেষভাবে কোনো ব্যতিক্রম না থাকে, তবে এই দেওয়ানি কার্যবিধির কোনো দোহাই দিয়ে বা নিয়ম দেখিয়ে কোনো আদালত তার সাধারণ আর্থিক সীমার চেয়ে বেশি মূল্যের কোনো মোকদ্দমার বিচার করতে পারবে না। অর্থাৎ একজন বিচারকের সর্বোচ্চ যত টাকার মোকদ্দমা শোনার আইনি ক্ষমতা আছে, তিনি তার চেয়ে ১ টাকাও বেশি মূল্যের কোনো মোকদ্দমা শুনতে পারবেন না। এখন আপনাদের মনে একটা চমৎকার প্রশ্ন আসতে পারে, কোন আদালতের আর্থিক এখতিয়ার বা ক্ষমতা কত টাকা সেটা আমরা জানব কিভাবে? দেওয়ানি কার্যবিধিতে কিন্তু এই টাকার অঙ্কটা কোথাও নির্দিষ্ট করে দেওয়া নেই। এটি জানার জন্য আমাদের অন্য একটি আইনের সাহায্য নিতে হবে, আর তা হল দেওয়ানি আদালত আইন ১৮৮৭। এই আইনের ১৮ ও ১৯ ধারা অনুযায়ী বর্তমানে আমাদের দেশে দেওয়ানি আদালতগুলোর আর্থিক এখতিয়ার হল সিভিল জজের সর্বোচ্চ ১৫ লাখ টাকা, সিনিয়র সিভিল জজের ১৫ লাখ টাকার বেশি থেকে শুরু করে ২৫ লাখ টাকা পর্যন্ত, যুগ্ম জেলা জজের ২৫ লাখ টাকার বেশি থেকে শুরু করে যে কোনো পরিমাণ অর্থের মোকদ্দমার বিচার করার ক্ষমতা আছে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি। ধরেন রহিম ও করিমের মধ্যে ২০ লাখ টাকা দামের একটি জমি নিয়ে বিরোধ তৈরি হল। এখন রহিম যদি সিভিল জজ আদালতে গিয়ে মোকদ্দমাটি দায়ের করতে চায়, তবে বিচারক সাথে সাথেই সেই আর্জিটি ফেরত দেবেন। কারণ কি? কারণ সিভিল জজের আর্থিক ক্ষমতা হল ১৫ লাখ টাকা পর্যন্ত। দেওয়ানি কার্যবিধির এই ৬ ধারা অনুযায়ী বিচারক চাইলেও তার এই আর্থিক সীমার বাইরের কোনো মোকদ্দমা নিতে পারবেন না। সঠিক বিচারের জন্য রহিমকে তখন যেতে হবে সিনিয়র সিভিল জজ আদালতে, কারণ ২০ লাখ টাকার মোকদ্দমা শোনার এখতিয়ার উনারই আছে। তাহলে শিক্ষার্থীরা, পুরো আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায়, ধারা ৬ মূলত আদালতগুলোর জন্য একটি বর্ডার লাইন বা সীমানা টেনে দিয়েছে, যেন কোনো আদালত তার নিজের আর্থিক ক্ষমতার বাইরে গিয়ে কোনো মোকদ্দমার বিচার না করে। আর এই আর্থিক সীমা ঠিক করে দেওয়া হয়েছে
দেওয়ানি আদালত আইন বা সিভিল কোর্টস অ্যাক্টের মাধ্যমে। আশা করি আর্থিক এখতিয়ার বা পেকুনিয়ারি জুরিসডিকশনের বিষয়টি এখন আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার। এখন আমরা দেওয়ানি কার্যবিধির ধারা ৭ স্মল কজ কোর্টস বা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত নিয়ে আলোচনা করব। শুরুতেই জেনে নিই স্মল কজেস কোর্ট আসলে কি। সহজ বাংলায় একে বলা যায় স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত। এই আদালতগুলো মূলত খুব ছোটখাটো বা অল্প টাকার দেওয়ানি মোকদ্দমার দ্রুত বিচার করার জন্য স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত আইন 1887 এর অধীনে গঠন করা হয়। এই ধারা ৭-এর মূল কথা হল একটা নেগেটিভ লিস্ট বা না বোধক তালিকা দেওয়া, অর্থাৎ দেওয়ানি কার্যবিধির কোন কোন নিয়ম বা ধারাগুলো এই স্মল কজেস কোর্টের ওপর প্রয়োগ করা যাবে না সেটাই এখানে বলে দেওয়া হয়েছে। চলুন পয়েন্ট আকারে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই জানব দেওয়ানি কার্যবিধির যে সাধারণ বিষয়গুলো প্রয়োগ হবে না। ১. সুটস অ্যাকসেপ্টেড ফ্রম দ্য কগনিজেন্স অফ আ কোর্ট অফ স্মল কজেস। আইনি ভাষায় কগনিজেন্স মানে হল আমলে নেওয়া বা বিচারার্থে গ্রহণ করা। যেসব মোকদ্দমা স্মল কজেস কোর্টের বিচারের আওতার বাইরে রাখা হয়েছে দেওয়ানি কার্যবিধির সেসব অংশ এই আদালতের জন্য প্রযোজ্য হবে না। ২. দি এক্সিকিউশন অফ ডিক্রিজ ইন সাচ সুটস। এক্সিকিউশন অফ ডিক্রি মানে হল ডিক্রি জারি বা আদালতের রায় কার্যকর করা। যেসব মোকদ্দমা এই আদালতের আওতার বাইরে সেগুলোর ডিক্রি জারির বিধানও এখানে খাটবে না। ৩. The execution of decrees against immovable property. Immovable property বা স্থাবর সম্পত্তি যেমন জমি বা বাড়ি। স্মল কজেস কোর্ট সাধারণত ছোট টাকার বা অস্থাবর সম্পত্তির মোকদ্দমা দেখে, তাই স্থাবর সম্পত্তির ওপর কোনো ডিক্রি জারির নিয়ম এই আদালতের জন্য প্রযোজ্য নয়। এবার জানব দেওয়ানি কার্যবিধির যে নির্দিষ্ট ধারাগুলো প্রয়োগ হবে না। আইনে খুব স্পষ্টভাবে দেওয়ানি কার্যবিধির কিছু ধারার কথা উল্লেখ করে দেওয়া হয়েছে যেগুলো স্মল কজেস কোর্টে চলবে না। সেগুলো হল ধারা ৯ দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার সাধারণ এখতিয়ার, ধারা ৯১ ও ৯২। এগুলো পাবলিক নিউসেন্স বা জনসাধারণের উপদ্রব এবং পাবলিক চ্যারিটি বা জনকল্যাণমূলক ট্রাস্ট সংক্রান্ত ধারা। ধারা ৯৪ এবং ৯৫ কিছু অংশ, বিশেষ করে যখন তা স্থাবর সম্পত্তি অ্যাটাচমেন্ট বা ক্রোক করা, ইনজাংশন বা নিষেধাজ্ঞা দেওয়া এবং স্থাবর সম্পত্তির জন্য কোনো রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের সাথে সম্পর্কিত হয়। যেহেতু স্মল কজেস কোর্ট জমির মোকদ্দমা দেখে না, তাই জমি ক্রোক বা জমির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতাও এদের নেই। ধারা ৯৬ থেকে ১১২ এবং ধারা ১১৫ এই ধারাগুলো মূলত আপিল এবং রিভিশন সংক্রান্ত। স্মল কজেস কোর্টের রায়ের বিরুদ্ধে সাধারণ আদালতের মতো আপিল বা রিভিশন করা যায় না, তাই এই ধারাগুলো সেখানে প্রয়োগ হয় না। এবার আসি ধারা ৮-এ। এই ধারাটি নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ এই ধারাটি দেওয়ানি কার্যবিধি থেকে সম্পূর্ণ অমিটেড বা বাদ দেওয়া হয়েছে। তাহলে এই আলোচনার সারসংক্ষেপ যদি করি, ধারা ৭ আমাদের বলছে যে দেওয়ানি কার্যবিধির স্থাবর সম্পত্তি সংক্রান্ত ডিক্রি জারি, ক্রোক, নিষেধাজ্ঞা, রিসিভার নিয়োগ এবং আপিল ও রিভিশন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা স্মল কজেস কোর্ট বা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর সেকশন ৮ বর্তমানে আইন থেকে পুরোপুরি বাতিল হয়ে গেছে। আশা করি ধারা ৭ এবং ৮ নিয়ে আপনাদের আর কোনো অস্পষ্টতা নেই। পরবর্তী ক্লাসে আমরা এই আইনের পরবর্তী ধারাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আমাদের প্রিমিয়াম কোর্সের বিস্তারিত তথ্য নিচের কমেন্টস বক্সে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আগ্রহীরা দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।